কিন্তু কিন্তু আপনি দেখেন আমাদের দেশে জঙ্গিবাদ দমনে আমরা দেখেছি দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে অনেক বিরোধ। ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু তেমনটা দেখতে পাচ্ছি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একজন আরেকজনকে কিন্তু দোষারোপ করছে। জনাব শওকত সেটা মাহমুদ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংস্রব আছে, এই ধরনের একটা অভিযোগ উঠেছে এবং সেটা নিয়ে তদন্ত চলছে। এবং এটা হয়েছে যে এখন তৃণমূল সরকারের সঙ্গে বিজেপির একটি রাজনৈতিক টানাপোড়েন আছে। বিজেপি কেন্দ্রের সরকার, তৃণমূল প্রদেশের সরকার, এবং কিন্তু তৃণমূলের এই অভিযোগের আমি একটু আপনাকে করছি, এই অভিযোগের পেছনে কিন্তু বাংলাদেশের একটি ভূমিকা আছে, কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা ভারতের গোয়েন্দা সংস্থাকে ইনফরমেশন দিয়েছে যে জামাতের টাকায় তৃণমূল নির্বাচন করেছে, তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড চালাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় মনমোহন সিং যখন ঢাকায় আসলেন তখন মমতা ব্যানার্জি হঠাৎ করে তার বাংলাদেশ সফর বাতিল করেছিলেন। এটা প্রথমে নিউজটা উঠেছিল ভারতীয় গণমাধ্যমে যে আনন্দবাজার সারদা কেলেঙ্কারির সঙ্গে এত টাকা তারা কোথায় পাচার করলো। তখন একটা খবর বেরিয়েছিল যে বিপুল পরিমাণ টাকা তারা বাংলাদেশে পাচার করেছে একটি রাজনৈতিক দলের কাছে। এই সূত্রেই তারপর বাংলাদেশ থেকেও কিন্তু জানতে চাওয়া হলো এবং এই তদন্তটা কমপ্লিট হলে আমি মনে করি যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলের এই কালো টাকা লেনদেনের বিষয়টি, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটি খুবই, আমি মনে করি, চাঞ্চল্যকর বিষয়। তবে তৃণমূল এবং বিজেপি এবং তৃণমূলের প্রতি পশ্চিমবঙ্গের মুসলিম ভোটের একটা বড় অংশ তৃণমূলের পাশে আছে এবং সেই ক্ষেত্রে বিজেপি মানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কিন্তু তারা বিশেষভাবে চিন্তা ভাবনা করছে এবং তারা কিন্তু এই বিষয়টাকে সুনজরে দেখছেন। এটি রাজনৈতিক দিক। এর মানে এই না যে রাজনৈতিকভাবে মানে শত্রু বলেই আমি সত্যটাকে অস্বীকার করব, আমি সেই পর্যায়ে নেই। যদি নাশকতার কোনো পরিকল্পনা থাকে বা টাকা পাচারের লেনদেনের, অবশ্যই সেটা তদন্ত হওয়া উচিত। এবং আপনি যে আরেকটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের তো গোয়েন্দা দল সেখানে যাওয়া উচিত কিনা, আমি মনে করি যেখানে বাংলাদেশি একজন গ্রেপ্তার হয়েছে। উত্তরটা আমি নিব, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেখানে যাওয়া উচিত কিনা তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব শওকত মাহমুদ, আপনার কাছে ছিল, আপনি বলছিলেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ভারতে গিয়ে কোনো কিছু তদন্ত করতে পারবে কিনা, এই প্রশ্নের জবাব। আমি তো মনে করি অবশ্যই তদন্ত করা উচিত, কারণ প্রথমে যে খবরটি এসেছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের দুই নেত্রীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর অপচেষ্টা করা হচ্ছে, যেটা একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এরপরে তখন বলা হচ্ছিল মহিলা বাংলাদেশি, পরে অবশ্য খবর বলল যে না, তিনি ভারতীয়। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রীকে খুন করা হবে, এটা ভারতের মাটিতে বসে চক্রান্ত হচ্ছে এবং তারা তাদেরকে গ্রেপ্তার করেছে ভারতীয়রা। সেক্ষেত্রে তো বাংলাদেশের গোয়েন্দাদের অবশ্যই গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা আসলে তারা কি পরিকল্পনা করেছিল। দ্বিতীয়ত, সাজিদ নামে একজন গ্রেপ্তার হয়েছে, আমরা যেটা খবর দেখেছি, এবং প্রথমে বলা হয়েছিল সে ভারতীয়, পরে বলা হচ্ছে বাংলাদেশি। তো একজন বাংলাদেশি নাগরিক ভারতে বসে যদি বাংলাদেশে একটা নাশকতার অপপরিকল্পনা করে, সেক্ষেত্রে তো বাংলাদেশি গোয়েন্দাদের আমার অধিকার আছে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার। কারণ বাংলাদেশ কিন্তু সাজিদের ভাইকেও কিন্তু ইতিমধ্যে এখানে অ্যারেস্ট করে তারা জিজ্ঞাসাবাদ করছে। একজন সাজিদ না, কিন্তু প্রায় অর্ধশত বাংলাদেশি, তারা বলছে এরা সবাই বাংলাদেশি, এরকম কিন্তু আটক করা হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে তো তাদেরও তাদের দেশের প্রতি একটা, সে জঙ্গি হোক সে সন্ত্রাসী হোক, কিন্তু রাষ্ট্রের তো একটি দায়িত্ব আছে যে আসলেই তারা বাংলাদেশি কিনা। এটা তো ভারত দাবি করছে, সেই বিষয়ে কি আসলে সরকারের কোনো নজরদারি কিংবা কোনো তদন্ত করা যে আসলেই তারা বাংলাদেশি কিনা, কি দাবি করছে ভারত, এই বিষয়গুলি কি আছে? না, একটি বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাথে কিন্তু একটা মতানৈক্য আছে।
সেটি হলো বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদরা তারা বিভিন্ন সময় বলেন যে বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশকারী বা বাংলাদেশ থেকে অনেক নাগরিক সেখানে যাচ্ছে বিনা অনুমতিতে, অননুমোদিতভাবে। এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে পুশ ইন পুশ আউট এগুলো নিয়ে বহু বিতর্ক, বহু সমালোচনা আছে। তবে যেটি একটি হলো যে অনেকে কাজের অন্বেষায় যায়, জীবিকার জন্য যায়, সেটি এক ধরনের, তারা হয়তো অনুমোদন না নিয়ে বা বৈধভাবে যাচ্ছেন না। আরেকটি হলো যে তারা সন্ত্রাসীর মধ্যে কিছু আছে বাংলাদেশে অপরাধ করে তারা ভারতে আশ্রয় নিতে যাচ্ছে। আরেকটি হলো ভারতে আশ্রয় নিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে করার জন্য চেষ্টা করছে, যেটি বর্ধমানের ঘটনাতে আমরা জানতে পারলাম। সেই কারণের জন্য আমি মনে করি যে দু দেশের যে তদন্তকারী সংস্থাসমূহ আছে বা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তাদের উচিত শুধু ঘোষণা দিয়ে নয়, যখন তখন এই ধরনের তাদের তথ্য বিনিময় বা তাদের আদান প্রদানের মধ্য দিয়ে তারা এই ঘটনাগুলোকে তারা উদ্ঘাটন করা উচিত। কারণ এটি দু দেশের জন্যই প্রয়োজন, ভারতের নিজের স্বার্থে এবং বাংলাদেশের আমাদের স্বার্থে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে জঙ্গিরা এখন আন্তদেশীয় একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করেছে এবং তারই একটা ফলাফল হচ্ছে কি বর্ধমানের এই বিস্ফোরণ। কিন্তু আমি একটু যেতে চাই মানে কয়েক মাস আগে আপনার ময়মনসিংহের 30 সালে যে 3 জন জঙ্গিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছিল, 2 জন পুলিশ মারাও গিয়েছিল ওই ঘটনায়। সেই জঙ্গিদের নাম কিন্তু এনআইএও চেয়েছে এবং তারা বলছে যে এরা ওখানে গিয়ে হয়তো এই চক্রান্তের সঙ্গে জড়িত হয়েছে, এই কথাও কিন্তু আজকের খবরে আমি শুনেছি। আমি ইকবাল ভাইয়ের সঙ্গে একটা জায়গায় একটু সবিনয় দ্বিমত করব যে বাংলাদেশ থেকে ভারতে ব্যাপক অনুপ্রবেশ ঘটে, এটা ভারত অনেক দিন ধরে দাবি করে আসছে। আমি এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ, আমি কিন্তু বলেছি ভারতের দাবি, আমাদের ভারত, আমি বলছি যে ভারত দাবি করে আসছে, আমরা বারবার সেটাকে অস্বীকার করছি এবং এটা আমাদের রাষ্ট্রীয় অবস্থান। কিন্তু ভারত তাদের এই দাবির আড়ালে তারা একটা খুব অবমাননাকর কাজ করেছে, যেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে। তখন বলেছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য তারা কাঁটাতারের বেড়া দিয়েছে। তো আজকে কি প্রমাণিত হচ্ছে? এই কাঁটাতারের বেড়ার পরও আপনার সন্ত্রাসীরা যাচ্ছে এবং সেখানে বসে পরিকল্পনা করছে সন্ত্রাস ঘটানোর। এটা কি আমাদের ভারতের এই কাঁটাতারের বেড়া, যে ভারত এত হাজার হাজার রুপি খরচ করে, তারা হাজার হাজার কোটি রুপি খরচ করে এই কাজটি করেছে, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং বাংলাদেশ প্রতিবাদ করেছে যে এটার কোনো মানে হয় না। দ্বিতীয়ত, বাংলাদেশের যে সীমান্তবর্তী রাজ্যগুলো ভারতে আছে, সেই সীমান্তবর্তী রাজ্যগুলোর অর্থনীতি কিন্তু বাংলাদেশের চাইতে অত্যন্ত খারাপ। বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে মানে কাজের অন্বেষা করার বদলে তারা মালয়েশিয়ায় নৌকা করে, থাইল্যান্ডের নৌকা করে যাচ্ছে, সেখানে ধরা পড়ছে। তো ভারত যে দাবিটি করে যে বাংলাদেশের লোক এসে এখানে চাকরির জন্য, এটা কখনোই সম্ভব না এবং বাংলাদেশের মানুষও চাইবে না যে বাংলাদেশে থাকলে তার দিনে যে রুজি রোজগার হয়, এটা ভারতে কখনো সম্ভব না। এবং ভারতে মানে একজন ছদ্মবেশী অবৈধ অভিবাসী হিসাবে থেকে কাজ করা, এটা বড় ডিফিকাল্ট যে বিষয়। এটা আমি মনে করি যে এটা কোনো যুক্তিসঙ্গত বিষয় হলো। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি বললেন যে শুরুতে বলছিলেন যে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস এরা গতকাল একটি রিপোর্ট দিয়েছে, সেখানে বলছে সন্ত্রাস ও জঙ্গিবাদে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ 13টি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে আছে। মানে সরকার বলছে জঙ্গিবাদ তাদের নিয়ন্ত্রণে আছে, কোথাও মাথাচাড়া দিয়ে উঠলে তারা দেখছে, সবকিছু ঠিক আছে। গতবারের চেয়ে এতখানি বাংলাদেশের অবস্থা অবনতি হলো কেন? না, একটি কথা হলো যে বাংলাদেশের অভ্যন্তরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো অনেকটাই তারা দমন করার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে একসময় বাংলাদেশে বাইরের সন্ত্রাসীরা এখানে তাদের অভয়ারণ্য করেছিল এবং সেই রিপোর্টগুলো এসছে। বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তৎপরতার কারণের জন্য কিন্তু এই ধরনের সন্ত্রাসী যে ক্যাম্পগুলো ছিল বা তৎপরতা, সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়েছে এবং এটা ভারতের পত্রপত্রিকা, ভারতের অ্যাডমিনিস্ট্রেশন স্বীকার করেছে, আন্তর্জাতিকভাবেও সেটা স্বীকৃত হয়েছে। কিন্তু সেই জায়গাটাতে আমি আসছি সেটাতে
এখন প্রশ্ন হলো শুধুমাত্র যে বাংলাদেশের ভিতরের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই যে বাংলাদেশ ঝুঁকিতে তা নয়। যেমন বর্ধমানের ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের ভিতরেও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হয়, তারপরেও কিন্তু প্রতিবেশী বা অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড বা নেটওয়ার্কের জন্য বাংলাদেশ ঝুঁকিতে যাবে। এটাই হলো আজকের যে রিপোর্টটি তারা বলেছে 13টি ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ এটি কিন্তু শুধু যে বাংলাদেশ সরকারের তৎপরতার অভাবের জন্য হচ্ছে তা নয়। যেমন ধরুন আপনি নিজে গাড়ি ড্রাইভ করেন, শুধুমাত্র আপনার কারণের জন্য যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন তা নয়, আমার মানে অমনোযোগী বা আমার কারণের জন্যও কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এখানে সন্ত্রাসটি এমন একটি জিনিস যে সন্ত্রাসটি শুধুমাত্র দেশীয় বিষয় নয়, সন্ত্রাসটি